আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের কাছ থেকে অনেক প্রশ্ন আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। তো আমাদের সাথে আজকে আমাদের এই পর্বে আমাদের গেস্ট রয়েছে সৌরভ আহমেদ। ওয়েলকাম সৌরভ আহমেদ। থ্যাংক ইউ। আচ্ছা, সৌরভ আহমেদ তোমাদের মতোই এইচএসসি পরীক্ষার্থী একজন। তো আমরা আজকে সৌরভ আহমেদের কাছ থেকে এই পরীক্ষার আগ মুহূর্তে ও কোন টাইপের সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো ওর মুখ থেকে শুনবো এবং আমরা দেখার ট্রাই করব সেগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তো সৌরভ, তোমার প্রথম প্রশ্নটা কি? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমরা যখন পড়তে বসি প্রতি রাতে আমাদেরকে পড়তে বসতে হয় বাসার প্রেশার পেয়ে। অবশ্যই বসতে হবে। তো বসার পরে কিছুক্ষণ পড়লাম, পড়ার পরেই দেখলাম তখন আর পড়ার মন বসছে না। পড়তে পড়তে একসময় দেখা যায় একঘেয়েমি লাগে। 10 মিনিট পড়ার পরে মনে হইতেছে যে না, ভালো লাগতেছে, অনেকখানি পড়ে ফেলছি, আর ভালো লাগতেছে না, এখন পড়বো না, এখন অন্য কিছু করি। তো এই সমস্যাটা সমাধান কিভাবে করবো? অনেক সুন্দর একটা কোশ্চেন। এটা যে শুধুমাত্র সৌরভের কোশ্চেন তা না, এটা হয়তো বাংলাদেশের লাখো লাখো স্টুডেন্টের কোশ্চেন। হয়তো আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও এই সমস্যা ছিল। আচ্ছা, নর্মালি যখন আমরা পড়তে বসি তখন আমাদের পড়ায় মন বসে না, এবং সেক্ষেত্রে আব্বু আম্মু রাগারাগি করলে তখন আমরা পড়তে বসি। এটার অন্যতম মেইন যে কারণ সেটা হচ্ছে আমি কেন পড়তে বসবো, আমার পড়ার পেছনে কারণটা কি, হোয়াইটা কি। ধরো আমি এখন পড়তে বসতেছি, আমার এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে হবে, তাই না? আমার মেইন টার্গেটটা কি আগে? এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করা। যদি আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করি, ভালো একটা জিপিএ তুলতে পারি, তাহলে আমার লাভ হবে কোথায়? অ্যাডমিশনে। ওকে, যদি আমি অ্যাডমিশনে ভালো একটা জায়গায় চান্স পাই, তখন কি হবে? ক্যারিয়ারটা অনেক স্মুথ হয়ে যাবে না? ভালো কোথাও পৌঁছানো তো অনেক সহজ হয়ে যাবে। তবে তুমি দেখো, তোমার যদি জীবনে ভালো একটা লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে তোমাকে ভালো একটা ক্যারিয়ার করতে হবে। ভালো একটা ক্যারিয়ার করার জন্য ভালো একটা জায়গায় চান্স পাওয়াটা অনেক জরুরি। আর ভালো একটা জায়গায় চান্স পাওয়ার জন্য জিপিএটা অনেক বেশি জরুরি। আর জিপিএটা যেহেতু জরুরি, তাহলে তোমাকে পড়তে হবে। তার মানে তুমি যদি প্রথমে কারণগুলো, হোয়াইগুলো ঠিক করে রাখো, তাহলে মনে ভালো কাজে দিবে। কি বলো? হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে আমি ধাপগুলোর কথা বললাম, এই ধাপগুলো তুমি কাগজে লিখে, যে আমি কেন পড়বো, আমার কেন পড়া উচিত, বড় একটা কাগজ নাও, সেখানে লেখো আমার যে জন্য পড়া উচিত। 1 নম্বর কারণ লেখো, আমাকে ভালো একটা জিপিএ তুলতে হবে। অবশ্যই সেটা বৈধ উপায়ে, তাই না? হ্যাঁ, দুটাই কিন্তু আছে, বৈধ উপায়ে। 2 নম্বর যেটা তুমি লিখবা, 2 নম্বর পয়েন্টে আমাকে ভালো একটা জায়গায় চান্স পেতে হবে। 3 নম্বর পয়েন্টে লিখবা আমাকে ভালো একটা ক্যারিয়ার করতে হবে। 4 নম্বর পয়েন্টে তোমার মানুষের সেবা করতে হবে। তো এই প্রত্যেকটা পয়েন্ট যখন তোমার সামনে, তোমার পড়ার টেবিলের সামনে থাকবে, সেটা তোমার আব্বু আম্মু দেখতেছে, তোমার বন্ধু বান্ধব দেখতেছে। হ্যাঁ, বন্ধু বান্ধবরা হয়তো বা ক্রিটিসাইজ করতে পারে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ আলটিমেটলি তুমি একসময় তাদের সেবা করছো। তুমি যখন ভালো কিছু করবা, তখন তো তারাও তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমার মনে হয় যদি তুমি তোমার পড়ার কী কী করবা, কী কী টার্গেট করবা, টার্গেটগুলো লিখে রাখো। কারণ আমরা যখন কোনো কিছু চিন্তা করি, সেই জিনিসগুলো ব্রেইন থেকে নিয়ে এক্সিকিউট করা বা বের করাটা একটু টাফ হয়ে যায়। বা যে জিনিসগুলো লিখে রাখা জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে কাজে দেয়। আর এই জন্য কিন্তু সবাই বলে যে পড়ার রুটিনগুলো কী করে করা হয়, কারণ পড়ার রুটিনগুলো করলে সেটা মানা হয়। আবার অনেকে রুটিন করলে দেখা যায় যে অনেক রুটিন করা হয়েছে, কোনো রুটিনে মানা হয়নি। সেটার জন্য আরেকটা মেকানিজম আছে, আমরা সেটা হয়তো বা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আমরা এখন যেটা বলছি যে আমাদের কারণগুলো আমাদের লিখে রাখতে হবে না। আরেকটা কারণে আমাদের পড়াশোনায় মন বসে না, সেটা হচ্ছে মন যদি অনেককে দিয়ে দেই। এখন আমি মন অনেককে দেওয়া মানে অন্য কিছু মিন করছি না, সেটা হচ্ছে তোমার মন যদি থাকে কোনো একটা গেমের ভিতরে, লাইক কেমন একটা গেমের নাম বলতো? পাবজি, এখন যেটা ট্রেন্ডে আছে। এক্স্যাক্টলি, এখন ট্রেন্ডে আছে পাবজি। তো এই পাবজির মতো গেমগুলোতে যদি তুমি মন দিয়ে ফেলো, তোমার মনটাকে তার কাছে বিলিয়ে দাও, অথবা ধরো যদি কেউ ফেসবুকে বিলিয়ে দেয় মনটাকে, যে ফেসবুকে অল টাইম থাকতে ইচ্ছা করে, অথবা ইউটিউবে যদি কারো মন বিলিয়ে দেয়, ইউটিউবে একটার পর একটা ভিডিও দেখতে থাকে, কোনো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মহৎ একটা ভিডিও দেখবে, একটা টিউটোরিয়াল দেখবে, ক্লাস দেখবে, এই নিয়তে ইউটিউবে প্রবেশ করে, বাট 3 ঘন্টা পার হয়ে যায়, এরপরে বের হয়ে দেখে যে শুধুই দেখা হয়েছে এ কী করলো, উনি এ কী করলো, উনি হিরো আলম কী করলো, অথবা উনি কী করলো, এই টাইপের কন্টেন্টগুলো কিন্তু বেশি দেখা হয়, তাই না? এগুলোই বেশি দেখা হয়। তার মানে যখন আমার মনের যেই পরিবেশটা বিচ্ছিন্ন অবস্থায় থাকে, বিশৃঙ্খলা অবস্থায় থাকে, তখন আমাদের এই জিনিস সমস্যাটা হয়। তার মানে যেটা করা যায়, শৃঙ্খলা ফিরে আনা যায়। তার মানে আমরা কী করতে পারি? তার মানে আমি যেটা পারি সেটা হচ্ছে আমার মনকে ডিস্ট্রাক্ট করার জন্য যেই উপাদানগুলো রয়েছে সেগুলোকে যথাসম্ভব দূরে সরিয়ে ফেলা। এখন তুমি এই ফেসবুকটাকে তুমি কীভাবে দূরে সরিয়ে রাখতে পারো, অথবা তুমি পাবজিটাকে কীভাবে দূরে সরিয়ে রাখতে পারো, অথবা তুমি ইউটিউবটাকে কীভাবে দূরে সরিয়ে রাখতে পারো, এই 3টা বিষয় কিন্তু কোথায় আছে? তোমার স্মার্টফোনে। ওকে,
সামনে কিন্তু তোমার সময় খুবই অল্প, এসএসসির জন্য সময় আর কত সময় আছে? 2 মাসের থেকে অনেক কম আছে। অনেক কম আছে, তার মানে সময় খুবই কম। এই অল্প সময়ে যদি তুমি ভাই একটা বাটন ফোন নাও, সিরিয়াসলি তোমার এটা আজব মনে হইতে পারে, বা তুমি যদি স্মার্টফোনটা যদি আব্বু আম্মুর কাছে জমা দিয়ে এবং তুমি বিক্রি.কমে তোমার স্মার্টফোনটা সেল করে দাও, আবার ভালো একটা জায়গায় চান্স পাও, তখন একটা দামি একটা ফোন কিনে নিও, তখন পাবজি ধুমসে খেলছো, কোনো সমস্যা নাই। বাট এখন যদি তুমি একটা বাটন ফোন নাও, জাস্ট এসেনশিয়াল যে কমিউনিকেশনগুলো, যোগাযোগগুলো বন্ধু বান্ধবের সাথে, আব্বু আম্মুর সাথে, সেগুলোর জন্য একটা বাটন ফোন নাও। আমার দেখা যত স্টুডেন্ট এখন পর্যন্ত খুব ভালো ভালো রেজাল্ট করেছে, বেশিরভাগই তারা এই স্যাক্রিফাইসটুকু তারা করেছে। হ্যাঁ, এক্সেপশন অবশ্যই রয়েছে, বাট তখন সেটাকে সেলফ যে কন্ট্রোলের ব্যাপারটা, যাদের সেলফ কন্ট্রোল বেশি, তারা হয়তো বা স্মার্টফোন পাশে রেখেও তারা সেটা পারে। বাট অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে বা অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই সেলফ কন্ট্রোলটা কিন্তু অনেক কম। এটা কিন্তু আমরা হয়তো মনে হতে পারে না আমি আর কন্ট্রোল করতে পারবো না, স্মার্টফোন থাকলেও আমার পড়াশোনা ঠিক মতো হবে, এটা হয়তো বা মনে হতে পারে। বাট অ্যাজ এ হিউম্যান বিং, যে কোনো অ্যাডিকশনকে আমরা যদি বাদ দিতে হয়, এটা আমাদের মেডিকেল সায়েন্সে বলে যে অ্যাডিকশনকে বাদ দিতে হলে অ্যাডিকশন যেগুলোকে আমাদের জাগ্রত করে সেগুলোকে দূরে সরায় রাখতে হয়। ধরো তোমার আলটিমেটলি তোমার লাইফটা হচ্ছে তোমার আশপাশে যে 5 জন মানুষ রয়েছে, সেই 5 জন মানুষ যেই টাইপের, তোমার লাইফটা তো সেই টাইপের হবে, তাই না? এটা তো সবাই জানে এবং বলে। এখন তোমার ফ্রেন্ডরা যদি 5 জন ফ্রেন্ড আছে, 5 জনে পাবজি খেলে, তখন কি হবে? তোমার খেলতে ইচ্ছা করবে না? স্বাভাবিক বিষয়। আমি এভাবেই শুরু করেছি পাবজি, এভাবে শুরু হয়েছে। তো যেই টাইপের আসক্তি বলো, সেটা গেমের ক্ষেত্রে বলো অথবা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলো, সেটা হচ্ছে বন্ধু বান্ধব শুরু করে, তার দেখা দেখি আমরাও শুরু করি, তাই না? তো এখন আমরা যদি সেই ডিস্ট্রাকশনগুলোকে সরিয়ে ফেলতে পারি, বা ওই বন্ধু বান্ধব থেকে যদি অল্প একটা দিনের জন্য একটু ছুটি নিতে পারি, তাহলে আমার ওগুলোর মনে যে কামনাটা ক্রিয়েট করা, উদ্রেক করার বিষয়টা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আমার মনে হয় এটা অনেকেই তোমরা রিলেট করতে পারছো যে তোমার নিজেদের সাথে। তো এখন এই জিনিসটা যদি আমরা নিজেদের সাথে মিলিয়ে নেই, যে আমরা বন্ধু বান্ধবের সার্কেলটাকে আপাতত এই পরীক্ষার আগে একটু ছোট করে আনি, স্মার্টফোনের ভিতরে যেই খুচরা শয়তান বলি আমি এগুলাকে, এই খুচরা শয়তান থেকে নিজেকে মুক্ত রাখতে হয়। তো আমি জিনিসটাকে যদি স্মার্টফোনকে হয় সেল করে দেই, একটু কম দামে হইলেও সেল করা যায়, তাই কি না? হ্যাঁ, একটু লস হয়, কিন্তু তুমি যে এখানে বড় একটা আউটপুট পাচ্ছ অ্যাডমিশনে, বড় একটা ক্যারিয়ার পাচ্ছ, তাদের তুলনায় সেটার তুলনায় কিন্তু এটা কিছুই না। যদি সেল করতে না চাও, এমন একজনের কাছে তুমি মোবাইলটা বন্ধক রাখো যার কাছ থেকে চাইলে তুমি নিতে পারবে না। কারণ আমি কোচিংয়ে অনেক দেখছি যে আমার স্টুডেন্টরা তারা আব্বু আম্মুর কাছে তোমার হচ্ছে মোবাইল জমা দিয়েছে, 3 দিন পরে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তখন বলে যে আম্মু মোবাইল দাও। তখন আবার শুরু হয় ওই মোবাইলের মানে কি বলে দারিদ্র্যের দুষ্টচক্র, তো তোমরা পড়েছো না? এই স্মার্টফোনের দুষ্টচক্রের ভিতরে আবার ঢুকে যায়, আবার পাবজি, আবার ইউটিউব, আবার ফেসবুক, এরকম করে চলতে থাকে। আলটিমেটলি যেই মেইন মটো, মানে পড়ার যে মেইন মতো, সেটা থাকে না। তার মানে অ্যাডিকশনকে যদি আমার দূরে রাখতে হয়, সেটা মোবাইল হোক, পাবজি হোক, আমার কিউগুলাকে, যেগুলো আমাকে খেলার জন্য উদ্বুদ্ধ করে, মানে আমাকে প্রলুব্ধ করে, সেগুলোকে দূরে সরে রাখতে হবে। নাম্বার 1, বন্ধু বান্ধব থেকে একটু বিচ্ছিন্ন হতে হবে। নাম্বার 2, স্মার্টফোনটাকে হচ্ছে হয় বিক্রি করে দিতে হবে, আব্বু কাছে জমা দিতে হবে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ফ্রি থাকা যাবে না। কারণ বলেই তো যে অলস থাকলে শয়তান ধরে। তো তুমি যখন ফ্রি থাকবা, তখন যদি তোমার মাথায় থাকবে আচ্ছা কিছু তো করার নাই, তো কী করবো, তো দেখি একটু ফেসবুকে ঘুরে দেখি কে কী স্ট্যাটাস দিল, ইউটিউবে দেখি হচ্ছে নতুন কোন মডেল কোন ভিডিও আপলোড হলো, অথবা পাবজিতে দেখি হচ্ছে কোন টিম খেলতেছে না, তোমরা টিম করে খেলো না? হ্যাঁ, টিম করে খেলো। আবার কি ডিনারের আয়োজন আছে, চিকেন ডিনার। তো এখন দেখো আলটিমেটলি যারা হচ্ছে পাবজি ডিজাইন গেমের অ্যালগোরিদম ডিজাইন করেছে, তারা আলটিমেটলি তোমার ব্রেনের রিওয়ার্ড মেকানিজমটাকে অ্যাক্টিভ করেছে। রিওয়ার্ড মেকানিজমটা কি? তোমাকে একটা কাল্পনিক পুরস্কার দিয়ে দিচ্ছে, সেটা কি? চিকেন ডিনার। সেটাকে তুমি খেয়ে মজা আলটিমেটলি পাচ্ছ, তারা বলছে তোমাকে দিচ্ছে। তো এটা আলটিমেটলি তুমি ধরো হচ্ছে আমি 2 দিন ধরে না খাওয়া অবস্থায় আছি, আমি এখন পাবজি খেলে চিকেন ডিনার পাইলাম, কারণ আমি কি খাইতে পারবো? আমার পেট ভরবে না। তো আলটিমেটলি এগুলো সব কাল্পনিক রিওয়ার্ড। ফেসবুকে কেউ যখন লাইক দেয়, ভাল লাগে না? ভাল লাগে। লাভ রিয়েক্ট দেয়, আরও ভাল লাগে। এই প্রত্যেকটাই কাল্পনিক তোমার এক একটা রিওয়ার্ড। তোমার সাথে খুব মজার একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে ফেসবুকের যে লাইকের আবিষ্কর্তা, তিনি তার নিজের মোবাইল ফোন থেকে লাইক অপশনটা উঠিয়ে দিয়েছে। তো চিন্তা করে দেখো, যে লাইক আবিষ্কার করেছে ফেসবুকে, যে এই ফিচারটা অ্যাড করেছে, সে নিজের ফোনেই তোমার এই লাইকের অপশন রাখে নাই, কারণ সেখানে ভয় ছিল এই লাইকের প্রতি তার অ্যাডিকশন ক্রিয়েট হতে পারে। আর সেই লাইক অ্যাডিকশনে আমরা হচ্ছে অনেকে এখন জর্জরিত। তো আমরা এই জিনিসগুলোর জন্য যত বেশি পরিমাণ এগুলোকে দূরে রাখতে পারবো আপাতত, ততই ভালো। কি বলো সৌরভ? আমার মনে হয় জিনিসগুলো যদি তুমি করতে পারো এই অল্প কয়টা সময়ে, তাহলে হচ্ছে তোমার অনেক ভালো একটা আউটপুট আসবে।
ঠিক আছে? জি। আচ্ছা, এছাড়া তোমার আর কোনো কোশ্চেন আছে কিনা? এছাড়া কোশ্চেন হচ্ছে প্রতিদিনই এখন একটা কি বলে একটা রুটিনের মতো হয়ে গেছে যে সন্ধ্যা হলে আমাকে আড্ডা দিতে যেতে হবে বা বিকাল হলে আমাকে আড্ডা দিতে যেতে হবে, তো এই আড্ডা থেকে আমি বের হতে পারছি না। আচ্ছা, তো আড্ডা আমাকে প্রতিদিনই দেওয়া লাগে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। তো এই আড্ডা থেকে আমি কীভাবে উঠে আসবো, বা এই আড্ডা থেকে উঠে আমি পরীক্ষার প্রস্তুতিটা কীভাবে নিব? এক্স্যাক্টলি, অনেক কমন একটা সমস্যা, আমিও রেজোনেট করতে পারছি। সেটা হচ্ছে এই জন্য, কারণ আমরা যখন উত্তরাতে আমাদের সেখানে রাজুকের অপোজিট সাইডে ওখানে বিএনএস সেন্টার ছিল, তো বন্ধুরা তখন প্রথম 2-1 দিন বন্ধু চল একটু ঘুরে আসি, হ্যাঁ 2-1 দিন ঘুরে আসা যায়, কিন্তু তৃতীয় দিন বন্ধু আবার কল দিচ্ছে, কি রে কই আসিস তুই, চল আমরা একটু ওখানে যাই ঘুরতে দেই, একসাথে বসে তখন আড্ডাটা জমে যায়। কারণ আড্ডার বিষয়বস্তু কিন্তু কোনো পড়াশোনা থাকে না, জগৎ সংসারে যত মজার জিনিসগুলো আছে সবগুলো কিন্তু ওই আড্ডার বিষয় থাকে। আমাদের ব্রেইন কিন্তু অল টাইম একটা রিওয়ার্ড খুঁজে যে ডোপামিন কোথা থেকে সিক্রেট হবে। এখন দেখো, তুমি যদি ছেলে হও তোমার অবশ্যই মেয়েদের প্রতি খানিকটা উইকনেস থাকবে, তুমি মেয়ে হও ছেলেদের প্রতি কিউরিয়াসিটি থাকবে। এই কিউরিয়াসিটিটা কিন্তু অল টাইম ডেভেলপ করে। তার মানে যখন তোমার এই আড্ডার মেকানিজমটা অ্যাক্টিভ হবে তখন তুমি দেখবা যে ওই আড্ডা থেকে তোমার প্রফিটটা কী হচ্ছে, ফ্রুটফুলনেসটা কী আসতেছে। ক্ষণিকে ওই আড্ডা দেওয়ার সময়টা শুধু মজা লাগতেছে, আড্ডা দিয়ে বাসায় ব্যাক করো তখন আলটিমেটলি দেখবা যে একটা অপরাধ প্রবণতা কাজ করতেছে, অনেকটা সময় লস হয়ে গেছে, তাই না? তখন কিন্তু একটা পড়ার একটা বড় একটা গ্যাপ পড়ে যায়, এবং সেই ক্ষেত্রে আব্বু আম্মু জারি তো খাইতেই হয়। তার মানে ওই আড্ডার সময়টা ছোট ছোট ডোপামিনের যে ক্ষরণটা, যে মজা লাগতেছে, ওর গার্লফ্রেন্ড নিয়ে কথা বলতেছে, ওর বয়ফ্রেন্ড নিয়ে কথা বলতেছে, ওই কথাবার্তা শুনতে মজাই লাগতেছে। কিন্তু এরপরে আসার পরে যে কনসিকুয়েন্সটা, যে অবস্থাটা ক্রিয়েট হচ্ছে, পড়া হয়নি, রাত্রে এসে টায়ার্ড হয়ে যায়, আড্ডা দিতে টায়ার্ড হয়ে যায়, আর পড়াই হয় না, তাহলে তুমি বুঝো যে তোমার ব্রেইন তোমাকে শুধুমাত্র ক্ষণিকের জন্য মজা দিচ্ছে, আলটিমেটলি সেটা বড় একটা কনসিকুয়েন্স বা ব্যাড কনসিকুয়েন্স আনতেছে। তার মানে এই আড্ডা দেওয়াটার ক্ষেত্রে তোমার প্রথমে যেটা করতে হবে, বন্ধু বান্ধবকে তোমার যে সমস্যা হচ্ছে এইটা সরাসরি বলতে হবে যে বন্ধু আমার এই আড্ডা দেওয়ার ফলে সামনে আমার অল্প কয়েকদিন পরে আমার এইচএসসি এক্সাম, তোরও এক্সাম, আমরা আমরা একটা ভালো রেজাল্ট করতে পারলে হয়তো আমাদের দুজনের জন্যই ভালো, তো আমরা যদি আপাতত আড্ডাটা কমায় দিতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। যখন তুমি তোমার সমস্যাটা একদম সবাই সামনে অপকটে স্বীকার করতে পারবা তখন কিন্তু সবাই বুঝবে। এখন কেউ হয়তো বলতে পারে আরে বাটা বাদ দেখ, এগুলো করে কী হবে, চল আমরা আড্ডাই দিই। বাট তখন তুমি তাকে বিনয়ী স্বরে যদি বলতে পারো যে দেখ আমার কিন্তু পড়তে হবে, আমি যদি এটা না পড়ি আলটিমেটলি আমি যদি কোনো ভালো জায়গায় না যাই তুই তো আমার চিনবি না। ইটস ট্রু, এটা স্বাভাবিক বিষয়, তাই না? যখন তুমি স্ট্রেট ফরওয়ার্ডলি তাকে তোমার সমস্যার কথা বলতে পারবা তখন সে একসময় বলবে আচ্ছা যা, ও আতেল, ওরে ছাইড়া দে, আচ্ছা তুই চলে যা। তখন যারা থাকা তারা থাকবে, তুমি তো তাদেরকে দাওয়াত দিয়েছো, ভালো কাজে দাওয়াত দিয়েছো, এবং তুমি ভালো পড়াশোনার দিকে চলে আসছো। এই জন্য যে কাজটা করতে হয়, আগে তুমি কেন এই জিনিসটা করতে চাচ্ছ এটা তুমি তাদেরকে বিস্তারিত নিজের কাছ থেকে একদম ক্লিয়ার থাকতে হয়। ক্লিয়ার থাকলে জিনিসটা খুব ভালো কাজে দেয়। তো আড্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যেটা করেছি, আমি বন্ধু বান্ধবের সাথে কোনো কিছু না লুকিয়ে সরাসরি বলেছি দেখ আমি আড্ডা দিতে পারবো না, আমার সামনে পরীক্ষা, আমার সিরিয়াসলি করতে হবে। এখন এই কথাটা বলার অনেকের মানসিক দৃঢ়তা থাকে না, এটার জন্য যা করতে হয়, ভাই তুমি যদি আজকে ধরো আমি আজকে মারা গেলাম, আমি মারা যাওয়ার 48 ঘন্টা পরে সবাই আমাকে ভুলে যাবে। তারা যদি সবাই আমাকে আমার মারা যাওয়ার 48 ঘন্টা পরে ভুলে যায়, যারা আমাকে 48 ঘন্টা পরেই ভুলে যাচ্ছে তাদের কাছে আমি এতই যদি নগণ্য হয়ে যাই, তাদের কাছে তাদেরকে তাদের মতামতকে কেন হচ্ছে আমি এত প্রায়োরিটি দিব যেটা আমার নিজের জীবনের জন্য হুমকি স্বরূপ। ইজন্ট ইট স্বরূপ? তোমার কি মনে হচ্ছে, তাই না? ওকে, আজকে আমরা এই কয়টা সমস্যার দেখার ট্রাই করেছি, সেগুলো আমরা কি করে সমাধান করতে পারি। আমরা হয়তো নেক্সট ভিডিওতে আরও তোমার কন্টেক্সচুয়াল বিষয় নিয়ে আলোচনা করার ট্রাই করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।